জানাবো হাসিনার পা ধরেছিলেন রেহানা, আওয়ামী নয়া প্রোপাগান্ডা, নীল নকশা আঁকছে স্বৈরাচারীরা। বেরিয়ে এলো আরও চাঞ্চল্যকর তথ্য। আমাকে গুলি করে মেরে ফেলো, গণভবনে কবর দিয়ে দাও। সেদিন গণভবনে ক্ষুব্ধ হয়ে বলেন শেখ হাসিনা। এবং সর্বশেষ জানাবো ডক্টর ইউনূসের ৩৬০ ডিগ্রি কূটনীতি, বদলে যাচ্ছে বাংলাদেশের বিশ্ব সংযোগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। হাসিনার পা ধরেছিলেন রেহানা, আওয়ামী নয়া প্রোপাগান্ডা, নীল নকশা আঁকছে স্বৈরাচারীরা। শেখ হাসিনা পালায় না। মনে আছে ২৪ এর গণঅভ্যুত্থানের সময় দেওয়া ফ্যাসিস্ট হাসিনার সেই বিখ্যাত বয়ান? জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার উপর ইতিহাসের সবচেয়ে নির্মম বর্বরতা দেখিয়ে প্রায় ১৫০০ ছাত্র জনতাকে হত্যা করে চোরের মতো লেজ গুটিয়ে পরম মিত্র নরেন্দ্র মোদীর দেশ ভারতের ছায়াতলে আশ্রয় নেন সারা জীবন দেশপ্রেমের মিথ্যা বলে আওড়ানো হাসিনা। সে সময় তার সঙ্গী হন ছোট বোন শেখ রেহানা। কিন্তু পালানোর আগে হাসিনার পা ধরেছিলেন রেহানা, করেছিলেন আকুতি মিনতি। সম্প্রতি এমন কথাই সামনে এসেছে, তবে বিশ্বস্ত সূত্র বলছে এটি আওয়ামী নয়া প্রোপাগান্ডার অংশ। সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে হাসিনা পালানোর সময়ের বেশ কিছু তথ্য। রোববার ২৫ মে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বিচারকদের সামনে লিখিতভাবে এই প্রতিবেদন পড়ে শোনান। ওই প্রতিবেদন থেকেই জানা যায় ফ্যাসিস্ট হাসিনার শেষ সময়েও তার পরাজয় কিছুতেই মানতে পারছিলেন না। ক্ষমতা টিকিয়ে রাখতে আরও মানুষ মারতেও দ্বিতীয়বার ভাবেননি তিনি। শেষ পর্যন্ত ৫ আগস্ট ছোট বোন শেখ রেহানা ফ্যাসিস্ট হাসিনাকে পদত্যাগের বিষয়ে অনেক পীড়াপিড়ি করেন। এক পর্যায়ে তার পায়ে ধরে অনুরোধ করেন পদত্যাগ করতে। তবে নির্ভরযোগ্য সূত্র বলছে সেদিন রেহানার পা ধরার মতো কোনো ঘটনা ঘটেনি, বরং হাসিনা আগে থেকে অনুধাবন করতে পেরেছিলেন পরিস্থিতি। আর তাই ৩ তারিখেই ফ্যাসিস্ট এর সহচর সব নেতাকর্মী থেকে শুরু করে শেখ পরিবারের অন্যান্য সদস্যদের আগেই দেশ ছেড়ে পালাতে বলেন হাসিনা। বিশ্বস্ত সেই সূত্রের দাবি, হাসিনাকে হিরো বানাতেই ফ্যাসিস্ট রেহানার পা ধরার নাটক সাজিয়েছে নিষিদ্ধ আওয়ামী লীগের দোসররা। মূলত শেখ পরিবারের সদস্যরা পালানোর জন্য রেডি থাকেন। অন্তত অতীত ইতিহাসে এমনটি জানা যায়। হাসিনা এর আগেও একাধিকবার দেশ ছেড়ে পালিয়েছেন, তবে তা ভিন্ন প্রেক্ষাপটে। হাসিনা কখনোই জনগণের জন্য দেশে থেকে যাওয়ার কথা ভাবেননি। যদি তাই হতো তাহলে ২৪-এর নারকীয় এই হত্যাযজ্ঞ চালাতো না। হাসিনার কাছে সবকিছুর আগে ক্ষমতা আর টাকা। ফ্যাসিস্ট হাসিনা তার বিগত ১৬ বছরের শাসনামলে বাংলার মানুষের ওপর যে অসহনীয় অন্যায় অবিচার করেছে, যেভাবে কেড়ে নিয়েছিল সাধারণ মানুষের বাক স্বাধীনতা থেকে শুরু করে ভোটের অধিকার, যেভাবে কায়েম করেছিল হত্যা, গুম, খুনের রাজনীতি, তাতে করে জনগণ হাসিনাকে ঘৃণা ভরা নয়নেই দেখে। হাসিনার নামে প্রায় ২৫০টি হত্যা মামলা রয়েছে বাংলাদেশে। ইতিমধ্যে তার বিরুদ্ধে জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানাও। নির্ভরযোগ্য সূত্রের তথ্য মতে ফ্যাসিস্ট হাসিনা বর্তমানে অবস্থান করছেন দিল্লিতে, যদিও ভারত সরকার এই বিষয়ে নিশ্চুপ। নিরাপত্তার খাতিরে বাংলাদেশে গণহত্যা চালিয়ে পালিয়ে যাওয়া হাসিনার লোকেশন প্রকাশ্যে আনতে নারাজ নরেন্দ্র মোদীর সরকার। বেরিয়ে এলো আরও চাঞ্চল্যকর তথ্য। আমাকে গুলি করে মেরে ফেলো, গণভবনে কবর দিয়ে দাও। সেদিন গণভবনে ক্ষুব্ধ হয়ে বলেন শেখ হাসিনা। জুলাই গণ অভ্যুত্থানের সময় ৪ আগস্ট রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিভিন্ন বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বৈঠক হয়। সেখানে শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়ার পরামর্শ দেন কেউ কেউ। এতে ক্ষুব্ধ হয়ে শেখ হাসিনা বলেন, আমাকে গুলি করে মেরে ফেলো, গণভবনে কবর দিয়ে দাও। জুলাই অভ্যুত্থানের সময় রাজধানীর চানখারপুল এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ রোববার দাখিল করা হয়েছে। প্রসিকিউশনের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই চার্জ দাখিল করা হয়। দাখিল করা এক নথিতে ২০২৪ সালের আগস্ট মাসে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, গণঅভ্যুত্থান এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের প্রেক্ষাপট ঘিরে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। নথিতে বলা হয়, ৪ আগস্ট রাতে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার গ্যাং অব 4 নামে পরিচিত ৪ জন শীর্ষ নেতা, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আইনমন্ত্রী আনিসুল হক, উপদেষ্টা সালমান এফ রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পরামর্শে কঠোর অবস্থানে যান। তারা শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে নিরুৎসাহিত করেন এবং সেনা পুলিশ সমন্বয়ে আন্দোলন দমনের পরিকল্পনা নেন। নথিতে উল্লেখ করা হয়, জুলাই আন্দোলনের সময় ৪ আগস্ট রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে উচ্চ পর্যায়ের গোপন বৈঠক হয়।
সেখানে শেখ হাসিনা আন্দোলনকারীদের দমন করতে গুলি চালানোর নির্দেশ দিতে চান। তবে উপস্থিত সামরিক কর্মকর্তারা পরিস্থিতির ভয়াবহতা বুঝিয়ে শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়ার পরামর্শ দেন। এতে ক্ষুব্ধ হয়ে শেখ হাসিনা বলেন, আমাকে গুলি করে মেরে ফেলো, গণভবনে কবর দিয়ে দাও। 4 আগস্ট দুপুর থেকে 5 আগস্ট দুপুর পর্যন্ত গণভবনে চলা নানা বৈঠকে শেখ হাসিনা আন্দোলন দমন করতে সর্বোচ্চ পদক্ষেপ নিতে বলেন। নথিতে বলা হয়, সেনাবাহিনী প্রধান সহ আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে শেখ হাসিনা বলেন, যা হওয়ার হবে, আমি ক্ষমতা ছাড়ব না। ওই বৈঠকে শেখ হাসিনা শক্ত হয়ে বিক্ষোভ দমনের নির্দেশ দিলে উপস্থিত অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারেক সিদ্দিকী এতে সমর্থন জানিয়ে বলেন, গুলি চালিয়ে কিছু লোককে মেরে ফেললেই বিক্ষোভ এমনিতেই দমন হয়ে যাবে। এছাড়া তারেক সিদ্দিকী বিমান বাহিনীকে হেলিকপ্টার থেকে গুলি চালানোর কথা বলায় বৈঠকে উপস্থিত এক সামরিক কর্মকর্তা ভীষণ রেগে যান। তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, এই লোকটি আপনাকে ডুবিয়েছে এবং আরও ডুবাবে। ঠিক এই সময়ে একজন অপরিচিত ব্যক্তি গণভবনে প্রবেশ করলে শেখ হাসিনার সভা শেষ করেন। ট্রাইব্যুনাল নথি অনুসারে শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা পর্যন্ত পা ধরে অনুরোধ করেছিলেন পদত্যাগ করার জন্য, তবে তাতেও রাজি হননি তিনি। পরে সামরিক কর্মকর্তারা শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে যোগাযোগ করেন। জয় মাকে পরিস্থিতি বোঝাতে সক্ষম হন এবং এরপরে শেখ হাসিনা পদত্যাগে সম্মত হন। নথিতে আরও উল্লেখ করা হয়, শেখ হাসিনা চেয়েছিলেন একটি বিদায়ী। ডক্টর ইউনূসের 360 ডিগ্রি কূটনীতি বদলে যাচ্ছে বাংলাদেশের বিশ্ব সংযোগ। 24 ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর কাঙ্ক্ষিত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তার কূটনৈতিক সুনামকে কাজে লাগিয়ে এদেশের মসৃণ এই পরিবর্তনের গতিশীলতাকে সামলে যাচ্ছেন নিপুণভাবে। তিনি তার ভারসাম্যপূর্ণ ও বহুমুখী কূটনীতি দিয়ে বাংলাদেশের বৈদেশিক নীতিতে উন্মোচন করেছেন এক নতুন দিগন্ত। বিশ্লেষকরা একে বলছেন 360 ডিগ্রি কূটনীতি, যেখানে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব দিকেই ছড়িয়েছে তার কূটনৈতিক উদ্যোগ। বাইডেনের সঙ্গে বৈঠকের পর ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন ডক্টর ইউনূস। সেখানে তিনি তার দীর্ঘদিনের মিত্র সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে উভয়ই সামাজিক ব্যবসা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিয়ে আলোচনা করেন। আগের ভারত কেন্দ্রিক বৈদেশিক নীতির ধারা থেকে সরে এসে ইউনূস প্রশাসন আস্থা ও নিরপেক্ষতাকে ভিত্তি করে গড়ে তুলছে নতুন এক কূটনৈতিক বাস্তবতা। আন্তর্জাতিক বিশ্লেষকদের ধারণা ছিল, শেখ হাসিনার দীর্ঘ শাসনামলের পর নতুন কোনো প্রশাসনের জন্য বৈদেশিক নীতিতে স্থিতিশীলতা বজায় রাখা হবে চ্যালেঞ্জিং, কারণ তার সময়কালের কূটনৈতিক কাঠামো ছিল প্রবলভাবে ভারত নির্ভর। কিন্তু নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক ইউনূস সেই আশঙ্কা পুরোপুরি উড়িয়ে দিয়ে তার বৈশ্বিক খ্যাতি ও কূটনৈতিক দক্ষতাকে কাজে লাগিয়ে মসৃণ পরিবর্তনশীলতাকে সামলিয়ে পররাষ্ট্রনীতিকে আরও ভারসাম্যপূর্ণ করে তুলেছেন। গত 2024 সালের আগস্টে দায়িত্ব গ্রহণের পর থেকে ডক্টর ইউনূস দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক